বাংলাদেশ একটা ফ্যাসিবাদী শাসনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই কারণেই ফ্যাসিবাদী শাসকের সাথে সাথে যদি ফ্যাসিবাদকে পুরো ব্যবস্থাকে আমরা বদলাতে না পারি তাহলে বাংলাদেশের মানুষ এই লড়াই আর আসবে না। যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা, আর তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়েছেন। এটাই কি আমাদের অভিজ্ঞতা ছিল না? এটাই কি 72 সাল থেকে এই দেশের অভিজ্ঞতা হয়নি? এরা কেবল স্টিম রোলার চালিয়েছে তা নয়, সব অধিকার কেড়ে নিয়েছিল, এমনকি ভোটের অধিকারটাও কেড়ে নিয়েছে। এই জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা এসেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও টেকে নাই। আর টেকে নাই বলে আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খাওয়ার চেষ্টা হয়েছে। শেখ হাসিনা এর বিরুদ্ধেই কথা বলেছেন, কিন্তু 8 সালে ক্ষমতায় এসে পুরনো এই যে গিলে খাওয়ার যে চেষ্টা সেইটাকে তিনি পূর্ণ রূপ দিতে চেয়েছেন। 11 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিল, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল, সেইটাকেই প্রকাশ করে তুলল। অর্থাৎ এইটা জমিদারি, এই দেশের এই জমিদারি তারা চালাবেন, এটা তাদের বাপ দাদার সম্পত্তি। ওই যে আওয়ামী লীগের লোকেরা বলতো না খেলা হবে খেলা হবে, ওনারা একা একাই খেলতে পারেন, মাঠে ওনারা একা খেলেন, তারপরেও গোলটা ঠিক মতো দিতে পারেন না। গোল পোস্টে বল রেখে হামাগুড়ি দিয়ে ওনারা খেলে দেন। দেখলাম তো আমরা 24 সালের নির্বাচনে আমি দামি করে ফাঁকা মাঠেও ঠিক মতো নিজেরা গোল দিতে পারে না। মানুষ ধীরে ধীরে বারুদের স্তূপে পরিণত হয়েছে। বিশেষভাবে 2011 সালে যখন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনী করলো, তখনই পরিষ্কার বোঝা গেছে তারা আসলে একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চায়, একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন কায়েম করতে চায়। তাদের যে বাসনা নিজেদের শাসনকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা, সেই বাসনাকে সাহায্য করেছে কে? আমাদের দেশের সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা। এই কথা আমরা আমাদের গণসংহতির জন্ম লগ্ন থেকে বলে আসছি। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল নেতৃত্ব তখনও পর্যন্ত এটা মানতে নারাজ ছিলেন। তারা ভেবেছেন আমাদের এই সংবিধান এটা মহান সংবিধান, সেই কথাই তারা প্রচার করেছেন। আমরা বলেছি এই সংবিধান মহান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই আকাঙ্ক্ষা সংবিধানে প্রতিফলিত হয় নাই বলে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা, আর তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়েছেন। এটাই কি আমাদের অভিজ্ঞতা ছিল না? এটাই কি 72 সাল থেকে এই দেশের অভিজ্ঞতা হয়নি? এরা কেবল স্টিম রোলার চালিয়েছে তা নয়, সব অধিকার কেড়ে নিয়েছিল, এমনকি ভোটের অধিকারটাও কেড়ে নিয়েছে। এই জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা এসেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও টেকে নাই। আর টেকে নাই বলে আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খাওয়ার চেষ্টা হয়েছে। শেখ হাসিনা এর বিরুদ্ধেই কথা বলেছেন, কিন্তু 8 সালে ক্ষমতায় এসে পুরনো এই যে গিলে খাওয়ার যে চেষ্টা সেইটাকে তিনি পূর্ণ রূপ দিতে চেয়েছেন। 11 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিল, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল, সেইটাকেই প্রকাশ করে তুলল। অর্থাৎ এইটা জমিদারি, এই দেশের এই জমিদারি তারা চালাবেন, এটা তাদের বাপ দাদার সম্পত্তি। বাংলাদেশের মানুষ 11 সাল থেকে লড়াই করেছে, একেবারে সরাসরি এই ফ্যাসিবাদী প্রবণতা, এই কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টার বিরুদ্ধে। আমরা আমাদের দিক থেকে পরিষ্কার বলেছি শাসককে বিদায় করতে হবে। এই বিদায় আমরা আগেও করেছি, কিন্তু আগে যেটা পারিনি শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থা তার বদল করা, ফ্যাসিবাদীর সাথে সাথে ফ্যাসিবাদী ব্যবস্থা তাকে বিদায় করা, এইবার সেইটা হবে আমাদের সংগ্রাম। আমরা 11 সাল থেকে বলেছি বাংলাদেশে
সংবিধানের গণতান্ত্রিকীকরণ অর্থাৎ একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে, এই স্বৈরাচার থেকে, এই কর্তৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাব না। আমরা দেখলাম 14 সালে একটা তামাশার নির্বাচন, এবং তারপরে আমরা এই কথা আরো জোরের সাথে বলেছি, এখন বাংলাদেশ একটা ফ্যাসিবাদী শাসনের দিকে অগ্রসর হচ্ছে। এবং এই কারণেই ফ্যাসিবাদী শাসকের সাথে সাথে যদি ফ্যাসিবাদকে, পুরো ব্যবস্থাকে আমরা বদলাতে না পারি, তাহলে বাংলাদেশের মানুষ এই লড়াই আর আসবে না। খেয়াল করে দেখুন, 14, 15, 16, 17, 18 সাল ধরে লড়াই হয়েছে, কিন্তু আমরা যেইভাবে লড়াই হলে মানুষকে নামাতে পারতাম, আমাদের অনেক আত্মত্যাগ হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা, মামলা, গুম, খুন, অত্যাচারের কোন সীমা ছিল না। রাশের রাজত্ব কায়েম হয়েছিল, কিন্তু জনগণ তখনও ফুসে ওঠেনি। কেননা দাবানল তৈরির জন্য মানুষের যে বারুদের স্তূপ হওয়া দরকার, সেই স্তূপের তখনও পর্যন্ত গঠিত হচ্ছে। কিন্তু স্তূপে তো একটা স্ফুলিঙ্গ লাগে, বারুদের স্তূপ আপনা আপনি দাবানলে পরিণত হয় না। ওই স্ফুলিঙ্গটা আসে যখন মানুষের মধ্যে স্বপ্ন তৈরি হয়। 18 সালের নির্বাচন আজ থেকে আমরা পরিষ্কার করে বলছি, বাংলাদেশ এখন যে জায়গায় এসেছে, একটা নতুন জাতীয় সনদ, একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি ছাড়া বাংলাদেশ অগ্রসর হতে পারবে না। এগুলো সব কিছু আমরা জনসম্মুখে, জনসভায়, আমাদের কর্মসূচিতে, সমস্ত রাজনৈতিক সম্মেলনে আমরা পরিষ্কার করে বলেছি। তখন আপনারা জানেন যে বিএনপির নেতৃত্বে একটা জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল। ডক্টর কামাল হোসেন সেইটার সভাপতি হয়েছিলেন 18 নির্বাচনের আগে, আপনাদের অনেকেই মনে থাকবে। সেই কনভেনশনে আমরা বলেছি, একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি লাগবে এই দেশের জনগণের মধ্যে। কেননা যে রাষ্ট্রটা আমাদের আছে, এটা যে চুক্তির বলে আছে, এই রাষ্ট্র দেশের বেশিরভাগ মানুষ, বেশিরভাগ দল সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলেছে, খেলার মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই যে আওয়ামী লীগের লোকেরা বলতো না, খেলা হবে, খেলা হবে, ওনারা একা একাই খেলতে পারেন, মাঠে ওনারা একা খেলেন, তারপরেও গোলটা ঠিক মতো দিতে পারেন না। গোল পোস্টে বল রেখে হামাগুড়ি দিয়ে ওনারা খেলে দেন। দেখলাম তো আমরা 24 সালের নির্বাচনে আমি দামি করে ফাঁকা মাঠেও ঠিক মতো নিজেরা গোল দিতে পারে না। 18 নির্বাচনের আগে আমরা এই কথা পরিষ্কার বলেছিলাম, বিদ্যমান বহাল যে রাষ্ট্র, এর যে চুক্তি, এতে জনগণকে আর ঐক্যবদ্ধ রাখতে পারছে না রাষ্ট্র। রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রাখা। সেই রাষ্ট্র দেশের বেশিরভাগ মানুষকে আজকে রাষ্ট্রের বাইরে নিয়ে গেছে, মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, তাকে গুম, খুন, হত্যা, হামলা, মামলা আর রাশের রাজত্ব কায়েম করে শাসন করতে চাইছে। এই ব্যবস্থা আর বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখবে না, এই ব্যবস্থায় বাংলাদেশ আর এগোবে না। 18 নির্বাচনে সবাই গেল, শেখ হাসিনা কি নির্বাচন দেয়, অনেকটা সেইটাও সামনে আবারও হাজি করার জন্য আমরা দেখলাম সবাই মিলে। এই ব্যবস্থার অধীনে ওই রাতের ভোটের ডাকাতি ছাড়া আর কিছু সম্ভব না। 18 সালের পরে বাংলাদেশের এমনকি প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অন্যতম প্রধান দল, তারা সহ উপলব্ধি করতে বাধ্য হলেন এই ব্যবস্থায় আর নির্বাচন হবে না। এই রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রেখে আর কোন দিকে আমরা অগ্রসর হতে পারবো না। সে কারণে যখন আমরা এই কথাগুলো বলে আসছিলাম, উদ্যোগ দিলাম, আমরা দেখলাম বড় দলগুলো সাড়া দিলেন এবং তারা এগিয়ে আসলেন এবং তারা বললেন যে হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থার মেরামত করতে হবে, সংস্কার করতে হবে। এইবারের অভ্যুত্থানের ওই দাবার মানুষের যে ধীরে ধীরে তার যে বারুদের স্তূপ হয়ে ওঠা, সেই বারুদের স্তূপের মধ্যে স্ফুলিঙ্গ আকারে আসলো একটা স্বপ্ন, একটা লক্ষ্য, এইবার রাষ্ট্র ব্যবস্থা বদলাবে। আমরা লড়াই করেছি, কিন্তু তখনও শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি। সেই স্ফুলিঙ্গ সত্যি সত্যি দাবানল জ্বলে দিল, সত্যি সত্যি দাবানল তৈরি করলো যখন আবু সাইদ, ওয়াসিমরা 16 তারিখে নিজের বুকে গুলি নিয়ে নিয়েছেন। দেশের তরে সমস্ত জনগণের মুক্তির জন্য তারা যখন
নিজেকে উৎসর্গ করে এই দেশের মানুষের ক্ষোভকে জ্বালিয়ে দাবানলে তারা পরিণত করে দিয়েছেন। কারণ একটা স্বপ্ন ছিল। আমরা দেখলাম ওই আত্মত্যাগ কিভাবে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। মানুষ স্বপ্ন ছাড়া ঐক্যবদ্ধ হয় না। মানুষ একদিকে বারুদের স্তূপ হয়েছে, মানুষের সামনে স্বপ্ন তৈরি হয়েছে, এবং সেইখানে যখন আত্মোৎসর্গ এসেছে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। আমি কথা গুটিয়ে আনছি, কাজেই এইটা একটা ঐতিহাসিক অভ্যুত্থান। এইখানে যারা রক্ত দিয়েছে তারা আমাদের নতুন বাংলাদেশের যাত্রার আমাদের দিশারি। আজকে আমাদের এক শহীদের মাকে বলতে হচ্ছে, আমাদের শহীদদের হত্যার এখনো বিচার হয় নাই, আমাদের শহীদরা রাষ্ট্রীয় মর্যাদা পায় নাই, আমাদের শহীদরা তাদের পরিবারের দায়িত্ব এখনো পুরো নেওয়া হয় নাই, আমাদের আহতরা তারা চিকিৎসা পায় নাই, কেউ চোখে অন্ধ হয়ে গেছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে, তারা এখনো চিকিৎসা পায় নাই, তাদের জীবনের দায়িত্ব নেওয়ার উদ্যোগ নাই। অন্তর্বর্তী সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন, আপনাদের উপর দায়িত্ব ছিল, প্রথম দায়িত্ব শহীদের রাষ্ট্রীয় মর্যাদা দেবেন, তাদের সবার পরিবারের দায়িত্ব নেবেন, আহতদের সমস্ত চিকিৎসা এবং তাদের সমস্ত জীবনের দায়িত্ব নেবেন। এটা কোনো দয়া করুণা নয়। এই রাষ্ট্র নতুন পথে চলবে কিনা এটা হচ্ছে তারই নমুনা, তারই স্বীকৃতি। এই রাষ্ট্রই বাংলাদেশ, মানুষের স্বপ্ন, তার ইচ্ছা,